আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশে অনেক রাত, কিন্তু তারপরও একটি ব্রেকিং নিউজ বলা চলে, কারণ বাংলাদেশের সাথে কিছু সম্পর্কের অবনতির দিকে যাচ্ছিল পরিস্থিতি, অনেকেই পছন্দ করছিলেন না। আপনারা জানেন যে জাতিসংঘে এবারের অধিবেশন হচ্ছে ৮০তম অধিবেশন, সাধারণ অধিবেশন, সামনের বছর হবে ৮১তম। সেই ৮১তম অধিবেশনের সভাপতির পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল। এটা আওয়ামী লীগ আমলেই মোমেন সাহেব এটি হতে চেয়েছিলেন। তো মোমেন সাহেবের পরে আমাদের ইন্টারিম তৌহিদ আহ, হোসেন, যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি এই পদের জন্য তার প্রার্থিতার নাম ঢুকিয়ে দেন। তিনি প্রার্থিতা দাবি করেন, বা কি বলবো, অংশ নেন আর কি প্রার্থী হিসেবে। এবং এই নির্বাচনটি হবে আগামী বছরের জুনে। এবং ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করার পরে অনেক দেশই আসলে ফিলিস্তিনকে সমর্থন করছে, আমরা যা দেখছি। এবং এই বিষয়টি নিয়ে আমাদের তৌহিদ হোসেনের একটা খাইশ ছিল যে পররাষ্ট্র উপদেষ্টার চাকরি শেষে একটা ভালো চাকরি বাগিয়ে নেওয়া। তো সেইটি আর হচ্ছে না, কারণ ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ তার প্রার্থিতা প্রত্যাহার করবে, এবং করেছে। লিখিতভাবে তারা সম্ভবত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এটি ২৪ তারিখের সম্ভবত তারা একটি চিঠি পাঠিয়েছে আমাদের জাতিসংঘের স্থায়ী মিশন। সেই সূত্রে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে এটি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ তার এই প্রার্থিতা, জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নিজেদের যে প্রার্থিতা সেটি প্রত্যাহার করে নিয়ে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে। এবং ডক্টর ইউনুস একজন ঘনিষ্ঠ সূত্র বলছে যে বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের যে সম্পর্ক, বা বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি যে সহানুভূতি অনুভব করে, তারই ধারাবাহিকতায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশ যখন এই প্রার্থিতার বিষয়টি নিয়ে আসে, এটি বোধহয় না করলেই ভালো হতো, ফিলিস্তিন যেহেতু তার প্রার্থিতা ঘোষণা করেছে। কিন্তু তার পরদিনই আমাদের তহিদ হোসেন শহীদ, মানে একটা পত্রিকা, একটা জাতীয় পত্রিকা যখন বিষয়টাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রার্থিতাটা ওয়ার্ল্ড ওয়াইড প্রশ্নবিদ্ধ হবে অনেক বন্ধু রাষ্ট্রের কাছেই, সেখানে সে আবার কাউন্টার দিচ্ছে যে শিরোনামটা কি হওয়া উচিত ছিল, কি বলা উচিত ছিল। তো খাইশ পূরণ হলো না আমাদের ইন্টারিম তহিদের। এবং তহিদ হোসেনের আসলে ধরেন যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে ধরেন এই পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে তার জীবনের একটা সর্বোচ্চ অর্জন। ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে তার তেমন কোনো ভূমিকা নাই। 111-এর সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা ছিল মঈন ফখরুলদের আজ্ঞাবহ হয়ে। তো সেই জায়গাটাই ধরেন তহিদ হোসেন এখনো সেই 111-এর যে ধারা, ভারতে তিনি দীর্ঘদিন ডেপুটি হাই কমিশনার ছিলেন, তার ওইখানকার যে কানেকশন, সবকিছু কিন্তু এই ইন্টারিম সরকারকে তার নানা পদক্ষেপে বিপর্যস্ত করে তুলেছে। এবং আপনারা সাম্প্রতিক সময় জাতিসংঘের ৮০তম অধিবেশনের যোগ দিতে আসা রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে হেনস্থা হয়েছে, তার পেছনের মূল কলকাঠি কিন্তু এই তহিদ হোসেনের। এবং গত ১ বছরে আমেরিকা তো বটেই, পৃথিবীর সকল রাষ্ট্রেই আপনার ক্রিমিনালরা শপথে বহাল, অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্টদের যারা অনুসারী ছিল। অর্থাৎ আমি মানে একত্রে পুরোপুরি যা ধরেন ফরেন ক্যারিয়ারের কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু এর মধ্যে ধরেন চিহ্নিত যারা যারা হাসিনার পারপাস সার্ভ করেছে উদ্দেশ্যমূলক ভাবে, যারা অতি উৎসাহী ভূমিকা ছিল, তিনি তাদেরকে ঘুরে ফিরে পদায়ন করেছেন, কাউকে তিনি সরান নাই। এবং ১ বছরেও ধরেন নিউ ইয়র্কের যেই জাতিসংঘের যে স্থায়ী মিশন বা আমাদের যে কনসুলেট, সেই কনসুলেট গুলায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় নাই। অর্থাৎ ভিতরে বসেই মানে কি বলবো, ঘরের ভেতর থেকে শীত কাটছে আওয়ামী হাসিনার, পলাতক হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার মানুষজন। এবং তার একটি ফলাফল আমরা দেখতে পেয়েছি ৮০তম অধিবেশনে যেভাবে হেনস্থা হয়েছেন আমাদের রাজনীতিবিদরা সেই ঘটনায়। পাশাপাশি আপনি দেখেন যে এই ইন্টারিম তৌহিদ কিন্তু বেছে বেছে ধরেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপরে একটি হামলার চেষ্টা হয়েছে, তাকে একটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এয়ারপোর্টে। সেটি নিয়ে আমার এখানে অনুষ্ঠান আছে, আপনারা যদি দেখেন। সেখানে আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ এয়ারপোর্টের কোন গেট দিয়ে কিভাবে যাবে, তার প্রোটোকল কোথায়, কিভাবে আওয়ামী লীগের লোকজন তাকে এয়ারপোর্টে এসে তার সঙ্গে তর্ক বিতর্ক জুড়ে দেওয়ার, তাকে হেনস্থা করার, মৌখিক হেনস্থা করার সাহস পায়। সেই জেনেভার যে রাষ্ট্রদূত,
সেই রাষ্ট্রদূতকে সে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সম্প্রতি। আপনারা বুঝতে পারছেন যে তৌহিদ হোসেনের ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। সে কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে থেকে ইউনূসের ক্ষতি করছে নানান কৌশলে, এবং সে আলটিমেটলি বিশ্বজুড়ে ফ্যাসিস্ট রেজিমকে, ফ্যাসিস্টদের যারা শীর্ষ অনুসারী তাদেরকে সে নানাভাবে প্রমোট করছে। তৌহিদ হোসেনের বিষয়ে আমাদের আরো বিস্তারিত অনুসন্ধান চলছে। সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোথায় কোথায় কি করেছে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, এবং পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের যত দূতাবাস, যত কনসুলেট আছে, বাংলাদেশের মানুষ যারা আছেন তারা যদি আমাদেরকে একটু তথ্য দেন, আমার মনে হয় যে আমাদের কাজ করতে সুবিধা হবে। পুরো পৃথিবী জুড়ে প্রবাসীরা ধরেন এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে আর কি। কাজের গোড়ায় কিছু নাই, ঘন্টার পর ঘন্টা যে দূতাবাস, কনসুলেট বিভিন্ন দেশে তারা অপমানিত হন, তারা ইনসাল্টেড হন। স্যারেরা সব স্যারের মতো করে তাদেরকে ট্রিট করেন, সব চাকর বাকর এরা সব স্যার। সেই জায়গাগুলো থেকে প্রত্যেকটা দূতাবাস, প্রত্যেকটা কনসুলেটের বিষয়ে একেবারে সচিত্র তথ্য প্রমাণ সহ যদি আমাকে আপনারা তথ্য পাঠান, নিশ্চয় আমরা এগুলো নিয়ে কাজ করবো। আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করতে চাই যে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে, এই যে বাণিজ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, তারা যে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছেন, তারা যে বিভিন্ন দলের, সরকারের কি বলবো মানে এক ধরনের মনোযোগ আকর্ষণকারী বা এক ধরনের তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে তাদের থেকে যে বেনিফিট নেওয়ার চেষ্টা চলছে, সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি। দয়া করে kanaksarwanews@gmail.com এই ঠিকানা আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, এবং আপনাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা এলাকা নিয়ে আমরা আলাদা আলাদা টকশো করে এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে চাই। কারণ আমরা জানি আমাদের প্রবাসী ভাই বোনেরা কি পরিমাণ কষ্ট করে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। ডক্টর ইউনূসের সরকার অর্থনীতির ক্ষেত্রে যে দাবি করেন যে আমরা হ্যান করেছি, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, তার 85% অবদান হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের, যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে পরিবারকে খাওয়ানোর জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের যে টাকা পাঠান রেমিটেন্স হিসেবে, সেই টাকায় ফুলে ফেপে উঠেছে আবারও বাংলাদেশের রিজার্ভ। সো এই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদেরকে যারা হেনস্থা করে তাদের মুখোশ উন্মোচন করা, তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আমি মনে করি এই সময়। আর তৌহিদ হোসেনের খায়েশ পূরণ হলো না, তো তৌহিদ হোসেনদেরকে এবং জাতিসংঘে যেভাবে হেনস্থা করা হয়েছে তৌহিদ হোসেনের নীল নকশায়, এবং তার বিরুদ্ধে আমি মনে করি ডক্টর ইউনূস দেশে ফিরেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এবং আমাদের এই জাতিসংঘের মিশন, কনসুলেট সহ দূতাবাসে যে যেখান থেকে আওয়ামী পারপাস সার্ভ করছে, পলাতক হাসিনার অনুসারীদের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আসলে পুরো পৃথিবীব্যাপী যেই সরকারই আসুক, ইউনূস সরকার তো বটেই, যেই সরকারই আসুক তাদের ব্যাপারে তারাই একটি বিরূপ ধারণা তৈরি করবে। মানে ঘরের মানুষই মানে কি বলবো এটাকে, যে বলে না যে যে প্লেটে ভাত খায় সেই প্লেটে তারা ফুটো করে দেবে, এবং সেই ফুটো করার কাজ চলছে। এখানে সহযোগিতা করছে তৌহিদ হোসেন সহ একটা গং, এবং এখন পর্যন্ত আমরা জানি যে রাজনৈতিক নেতাদেরকে হেনস্থা করার পরেও কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ন্যূনতম একটা শোকজ চিঠিও দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করছি, আমরা দেখতে চাই কি কার্যকর পদক্ষেপ নেন। তাহলে তৌহিদ হোসেন এই যে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হওয়ার যে স্বপ্ন, যে খায়েশ আপনার ব্যর্থ হয়ে গেল, পূরণ হলো না, এরকম শুধু তৌহিদ হোসেন নয়, আরো অনেকেরই অনেক খায়েশ পূরণ হবে না ইনশাআল্লাহ। আমরা সেইটি যে কোনো অপখায়েশ, যে কোনো অতিরিক্ত খায়েশ পূরণ করা আমরা ঠেকিয়ে দেব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশের মানুষ পাশে থাকবেন, কারণ জুলাই বিপ্লবের পরে, এত রক্তপাতের পরে যে অর্জন, সেই অর্জনকে কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না। এটি যে যেভাবে ব্যাখ্যা করেন, যে যাই বলেন, আমি অন্তত এই জায়গাটায় অত্যন্ত অনড় অবস্থানে আছি, ইনশাল্লাহ থাকবো। তৌহিদ হোসেন, আপনাকে আবারও সতর্ক করছি, জাতিসংঘের স্থায়ী মিশন, কনসুলেট, দূতাবাস সহ যারা যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিন। বদলি কোনো শাস্তি না, তাদেরকে বাংলাদেশে নিয়ে ফেরত নিন, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিন। পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট সকল কিছুকে বাংলাদেশের মানুষের উপযোগী করে গড়ে তুলুন। এখানে হামবড়া বড় বড় সাদ যারা বসে আছে তাদেরকে ঘাট ধরে বের করে দিন, না হলে কিন্তু কোনো কিছুই আসলে টিকবে না। বাংলাদেশের অবস্থান পুরো পৃথিবী জুড়ে আরো খারাপের দিকে যাবে।
দর্শক আমাদেরকে তথ্য পাঠান, আমি আবারও বলছি, অনুরোধ করছি, পুরো পৃথিবী জুড়ে প্রবাসীরা আমাদেরকে তথ্য দিন। নিশ্চয়ই আমরা আপনাদের জন্য, আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাব, আমি কাজ করে যাব। দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বার